আপনারা দেখছেন বাংলা নিউজ চ্যানেল। জানাবো এখনকার বিশেষ খবর। সংসদ ভবনে হামলার চেষ্টার ঘটনায় নিরাপত্তার গাফিলতি দেখছেন শাসক ও বিরোধী সাংসদরা। বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত আহত 27। জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন অনিত থাপা, সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। চাকরি বাতিলের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান স্পষ্ট নয়, ফের রিপোর্ট তলব হাইকোর্টের। রাফায় ভয়ঙ্কর হামলা ইসরায়েলের, রাতভর অগ্নিবর্ষে মৃত অন্তত 23। আসছি বিস্তারিত খবরে। সংসদে হামলার চেষ্টার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো সাংসদদের মধ্যে। একে নিরাপত্তার গলদ হিসেবে দেখছেন শাসক থেকে বিরোধী সব দলের সাংসদরা। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন যে কোনো কিছু ঘটে যেতে পারত। তৃণমূলের অপর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দুই ব্যক্তি স্লোগান দিচ্ছিলেন, টিয়ার গ্যাস স্প্রে করলেন। একে সংসদের নিরাপত্তার গাফিলতি হিসেবেই দাবি করেছেন তিনিও। একই সুর শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর মুখেও। শুধু বিরোধীরাই নন, শাসক দল বিজেপিও মানছে যে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। সংসদ হামলার 22 বছর পূর্তির দিনে বুধবার আচমকাই সংসদে অনুপ্রবেশ করে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সংসদে তখন বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। হঠাৎই দর্শক আসন থেকে সংসদের ভিতরে লাফিয়ে পড়েন দুজন। তাদের হাতে ছিল স্মোক ব্লাস্টার। বুঝে ওঠার আগেই সংসদের কক্ষের ভিতর হলুদ ধোঁয়া দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। এই ঘটনাকে নিরাপত্তার বড় গাফিলতি বলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সংসদের নিরাপত্তাকে ফলপ্রসূ বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেখানে এ ধরনের ঘটনা ঘটে কি করে? তাহলে নিরাপত্তা নিয়ে যে বক্তব্য রাখা হচ্ছিল তার সরবত্তা কোথায়? এদিন এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। তার কথায়, হঠাৎ করে চোখের সামনে দেখলাম ভিজিটার বেঞ্চ থেকে দুজন লাফিয়ে পড়লেন সংসদ কক্ষের ভিতরে। কিছু বুঝে ওঠার আগেই তারা লাফিয়ে এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে যেতে থাকলেন। তাদের হাতে একটি ক্যানের মতো কিছু একটা দেখলাম, তার থেকে হলুদ ধোঁয়া বার হচ্ছিল। কিভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না। সবচেয়ে বড় প্রশ্ন, সংসদের অধিবেশন চলাকালীন আদেও কি নিরাপদ সাংসদরা? এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, 2001 সালে সংসদ ভবনে হামলায় যারা শহীদ হয়েছিলেন, আজ সকলে মিলে তাদের স্মরণ করেছি। আজকের দিনেই এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আর এই ঘটনা থেকে স্পষ্ট সংসদের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে। এখানে নিরাপত্তার গাফিলতি তো হয়েছে। নিরাপত্তার গাফিলতির কথা অস্বীকার করতে পারেননি বিজেপি সাংসদরাও। এই নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, দুজন দৃষ্টি আকর্ষণের জন্য এসব করেছিলেন। তাদের মার্শাল আটক করে নিয়ে গিয়েছেন। কি কারণে তারা ভেতরে প্রবেশ করলেন তা জানার চেষ্টা হচ্ছে। তিনি এও বলেন যে বিধানসভা বা সংসদের মধ্যে আসার জন্য সকলকেই নির্দিষ্ট ডকুমেন্ট দেখিয়ে আসতে হয়। কিন্তু কিভাবে তারা এই জিনিসগুলো নিয়ে ভিতরে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন থাকছে। গোটা বিষয়টা নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। নিরাপত্তার এত কড়াকড়ি থাকা সত্ত্বেও তারা কিভাবে ভিতরে ঢুকলেন সেটাই এখন বড় প্রশ্ন। সাংসদরা যেখানে ফোন পর্যন্ত নিয়ে ঢুকতে পারেন না, সেখানে স্মোক ব্লাস্টার কিভাবে তাদের সঙ্গে ভেতরে এলো, এটা অবশ্যই একটা বড় প্রশ্ন। শেষ পাওয়া খবর অনুসারে ওই দুই অজ্ঞাত পরিচয়কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্য কি বা কারা এর সঙ্গে জড়িত তা খোঁজার চেষ্টা করা হচ্ছে। আসছি পরবর্তী খবরে। বর্ধমান স্টেশনে 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে মৃত্যু হলো 3 জনের। আহত হলেন প্রায় 27 জন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে বর্ধমান স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
বুধবার বেলা 12:08 বর্ধমান স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার জেরে 1, 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে রেল। স্থানীয় রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা 12টা নাগাদ বর্ধমান স্টেশনের 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে 1.5 লক্ষ লিটারের জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের অনেকেই সেই ট্যাঙ্কের নিচে চাপা পড়ে। স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশনে থাকা অন্যান্য যাত্রীরা উদ্ধার কাজে হাত লাগায়। শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকেরা। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বর্ধমান থানার পুলিশ। প্রায় 30 জনকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সেখানে 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদের মধ্যে একজন মহিলা আছে। আসছি পরবর্তী খবরে। জাতীয় সঙ্গীতের অবমাননা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। এই সংক্রান্ত মামলায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার রাজ্যের তরফে আবেদন করা হয়েছে। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। গত 7 ডিসেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার মামলায় 10 জানুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দেন। পাশাপাশি 17 জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত। আর কলকাতা পুলিশের সমস্ত তদন্তে স্থগিতাদেশ দেন বিচারপতি। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আপিল করেছে। উল্লেখ্য, দিন কয়েক আগে বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়করা একটা ধর্ণা কর্মসূচি পালন করছিল। পাশাপাশি বিজেপিও আলাদা একটা অবস্থান বিক্ষোভ করছিল। সেই সময় তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে তৃণমূল অভিযোগ করে জাতীয় সঙ্গীত গাইতে সামিল হয়নি বিজেপি, তাই বিজেপির বিরুদ্ধে তারা জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলে। এই নিয়ে দফায় দফায় বিজেপির একাধিক বিধায়কের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। কলকাতা পুলিশ তদন্তও শুরু করে। সেই পরিস্থিতিতে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা সহ একাধিক দাবি। সেই পরিস্থিতিতে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা সহ একাধিক বিধায়ক হাইকোর্টের দ্বারস্থ হন। তারা আদালতের কাছে এফআইআর খারিজের দাবি জানান। সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার জানিয়েছিলেন, এইভাবে জাতীয় সঙ্গীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় না। কিন্তু ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে তিনি তেমন কিছু স্পষ্ট বুঝতে পারেননি। ফলে রাজ্যকে ফের এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতা পুলিশের তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি। সেই নির্দেশকেই এদিন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে রাজ্য। আসছি পরবর্তী খবর। পাহাড়ি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার জিটিএ প্রধান অনিত থাপার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট অভিযোগ, অনিত থাপা টাকার বদলে পাহাড়ের শিক্ষক নিয়োগ করেছেন। আর এই দুর্নীতির তদন্তের জন্য এবার সিবিআই এর দ্বারস্থ হতে চলেছেন বলেও জানান শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন অনিত থাপা। পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেলা স্কুল বোর্ড এবং জেলা রিক্রুটমেন্ট কমিটি গঠন করার নির্দেশ দিয়ে সমস্ত দায় দায়িত্ব দেওয়া হয়েছে জিটিএকে। কিন্তু সেক্ষেত্রেই এবার পাহাড়ে শিক্ষক নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, পাহাড়ে অনিত থাপা জিটিএ এলাকায় 500-র বেশি শিক্ষক নিয়োগ করেছে। কিন্তু এই নিয়োগ এসএসসির মাধ্যমে হয়নি, জিটিএ সরাসরি নিয়োগ করেছে। মাথা পিছু 15 লক্ষ টাকা নিয়ে এই নিয়োগ করা হয়েছে। এই সংক্রান্ত সমস্ত নথি তথ্য ও প্রমাণ নিয়ে সিবিআই এর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে শুভেন্দু। তিনি এদিন আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 50% নাম্বার থাকতে হতো। এছাড়াও তফসিলি উপতফসিলি সংরক্ষণ ইডব্লিউএস সংরক্ষণের নিয়মও মানা হয়নি। শিক্ষক নিয়মের প্রতিষ্ঠিত নিয়ম ভঙ্গ করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী অনিত থাপাকে 192 জন শিক্ষক নিয়োগ করতে বলেছেন বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি এই নিয়োগও পুরোপুরি কেলেঙ্কারি বলেও দাবি করেন তিনি।
পাহাড়ে উন্নয়নের জন্য যে 12টি জনজাতি বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ডগুলিও বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা। তিনি জানান, মকর সংক্রান্তির পরেই পাহাড়ে জোরদার আন্দোলনে নামবে বিজেপি। এই মর্মে পাহাড় বিজেপির সভাপতি কল্যাণ দেওয়ান, রাজু বিস্তারা প্রস্তুত আছেন। অন্যদিকে এই প্রসঙ্গে অনিত থাপা বলেন, এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সব নিয়ম মেনেই পাহাড়ের শিক্ষক নিয়োগ হয়েছে। বিজেপি কোনো ইস্যু না পেয়ে এখন এসব নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আসছি পরবর্তী খবর। এসএসসির প্রায় 5,000 চাকরি বাতিল নিয়ে বিতর্ক। স্কুল সার্ভিস কমিশনে হলফনামা দিয়ে জানিয়েছে হাইকোর্টের নির্দেশে তারা চাকরি বাতিল করেছিল। যদিও এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ফের এসএসসিকে তাদের অবস্থান জানাতে সময় বেঁধে দিল হাইকোর্ট। চাকরি বাতিলের বিষয়ে এসএসসিকে নিজেদের অবস্থান জানাতে হবে 18ই ডিসেম্বরের মধ্যে। এ বিষয়ে তাদের সুনির্দিষ্ট অবস্থান বোর্ড মিটিং করে 5 দিনের মধ্যে আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। চাকরি বাতিল নিয়ে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া আগের হলফনামা এদিন ফিরিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বেঞ্চের বক্তব্য, হাইকোর্ট যার পক্ষেই রায় দিক তার ফলে কেউ না কেউ প্রভাবিত হয়। চাকরিহারাদের মধ্যে আইন অনুযায়ীও অনেক প্রার্থী চাকরি পেয়েছেন, আবার ভুয়ো প্রার্থীও রয়েছে। এই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান কি তা গত সপ্তাহে 7 দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিল আদালত। কারণ রাজ্য সুপ্রিম কোর্টে জানিয়েছে হাইকোর্টের নির্দেশে তারা চাকরি বাতিল করে, কিন্তু সেটা কোন আইনের বলে করা হলো সেটাই প্রশ্ন ছিল আদালত। এদিন রাজ্য যে হলফনামা দিয়েছে সেখানেও ওই একই বক্তব্য তাদের। হলফনামায় অসন্তুষ্ট বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ফের স্কুল সার্ভিস কমিশনকে বোর্ড মিটিং করে 5 দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ দিনের শুনানিতে আদালত জানতে চায় চাকরি বাতিলের ক্ষেত্রে কার উপর ভরসা করছে এসএসসি, নাইসা নাকি নিজেদের নথি। 18 ডিসেম্বরের মধ্যে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি দের চাকরি বাতিল হয়েছিল আদালতের নির্দেশেই। এসএসসি মামলায় বেনিয়মে নিয়োগের জন্য আদালতের নির্দেশের পরেই বাতিল করা হয় চাকরি। কমিশন নিজে থেকে চাকরি বাতিল করেনি বলে জানায় এসএসসি। বিচারপতির বক্তব্য, আপনাদের সিলেকশন প্রসেস প্রশ্নের মুখে, অবস্থান আপনাদের নিতে হবে। যদি কোনো ভুল নিয়মে নিয়োগ হয়ে থাকে সেটা সংশোধন আপনাদেরই করতে হবে। এবার একটা পরিষ্কার অবস্থান নিন আপনার। আসছি পরবর্তী খবরে। হামাস জঙ্গিদের খতম করতে বদ্ধপরিকর ইসরায়েল। উত্তর গাজা গুড়িয়ে দেওয়ার পর দক্ষিণ গাজা ও ওয়েস্ট ব্যাংকেও তীব্র আক্রমণ শানাচ্ছে ইসরায়েলি ফৌজ। এবার মিশর সীমান্তবর্তী রাফা শহরে বোমা বর্ষণ করল ইহুদি দেশটির বিমান বাহিনী। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 23 জন। আল জাজিরা সূত্রে খবর, মঙ্গলবার রাতভর দক্ষিণ রাফায় অগ্নিবর্ষণ করেছে ইসরায়েল। এই হামলার কথা নিশ্চিত করেছেন সেখানকার স্বাস্থ্য আধিকারিক। মৃতদের মধ্যে রয়েছে 7 শিশু ও 5 মহিলা। এই ঘটনার পর রাফায় এক বাসিন্দা বলেন, চলতি মাসে ইসরায়েলি সেনার নির্দেশ দিয়েছিল প্রাণ বাঁচানোর জন্য এখানে আশ্রয় নিতে, কিন্তু গত কয়েকদিনে রাফায় গোলাবর্ষণ বেড়ে গিয়েছে। এদিকে বুধবার হামাস বনাম ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয়েছে, যেখানে অবিলম্বে গাজায় মানবিকতার কারণে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত, বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা, কিন্তু ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন প্রস্তাবটি পেশ হওয়ার আগে তাকে বলতে শোনা যায়, এখনও বিশ্বের অধিকাংশ দেশের সমর্থনই রয়েছে ইসরায়েলের প্রতি, যার মধ্যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও রয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে সেই সমর্থন হারাতে চলেছে তেল অ্যাভিভ। উল্লেখ্য, 7ই অক্টোবর ইসরায়েলে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালায় প্যালেস্তিনীয় সন্ত্রাস সংগঠন হামাস। মৃত্যু হয় প্রায় 1,500 ইসরায়েলের। অনেককে পণবন্দি করে গাজা ভূখণ্ডে নিজেদের ডেরায় নিয়ে যায় হামাস। পাল্টা গাজায় সামরিক অভিযান চালাতে শুরু করে আইডিএফ। শোনা যাচ্ছে সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 18,400।